ভারতে আসল রাজনৈতিক হুমকিটা ঠিক কি? হিন্দুত্ববাদ নাকি অন্য কিছু? চলুন আজ এক লেখকের কিছু বিতর্কিত কিন্তু বেশ জোরালো যুক্তি নিয়ে আলোচনা করা যাক। দেখা যাক তিনি ঠিক কি বলতে চাইছেন। এই কথাটা তো আমরা প্রায়ই শুনে থাকি তাই না, যে ভারতে ইসলামী মৌলবাদ তেমন কোনো সমস্যাই না, কারণ দেশটা তো হিন্দু প্রধান। কিন্তু লেখক ঠিক এই বহুল প্রচলিত ধারণাটাকে সরাসরি চ্যালেঞ্জ করছেন। দেখুন, একদিকে এই প্রচলিত দাবি, আর তার ঠিক উল্টো দিকে লেখক দাঁড় করাচ্ছেন একটা বাস্তব ঘটনাকে, কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের বিতরণ। তার প্রশ্নটা খুব সহজ, যদি কোনো সমস্যা নাই থাকবে তাহলে এমনটা হলো কিভাবে? আর ঠিক এখান থেকেই বলতে পারেন মূল বিতর্কের শুরু। তো লেখকের এই পুরো যুক্তিটা ভালোভাবে বুঝতে হলে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব বিপদটা ঠিক কী নিয়ে, তারপর ইতিহাসের দিকে তাকিয়ে লেখকের যুক্তিগুলো বোঝার চেষ্টা করব। এরপর দেখব কাশ্মীর আর মুর্শিদাবাদের বর্তমান বাস্তবতা। তারপর রাষ্ট্রীয় কাঠামো আর রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা বুঝব। আর সব শেষে লেখকের মতে আসল সংকটটা কোথায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে চলুন প্রথম ধাপটা শুরু করা যাক। ভারতের বিপদ আসলে কি? লেখক একটা খুব চেনা ধারণাকে সরাসরি প্রশ্ন করছেন। চলুন দেখি তিনি ঠিক কোথা থেকে তার যুক্তিটা শুরু করছেন। আচ্ছা, তো বর্তমানকে বুঝতে হলে তো অতীতে যেতেই হবে। লেখকও ঠিক তাই করছেন। তিনি আমাদের নিয়ে যাচ্ছেন একেবারে দেশভাগের আগের অবিভক্ত বাংলায় তার যুক্তির সপক্ষে প্রমাণ খুঁজতে। লেখক আমাদের মনে করিয়ে দিচ্ছেন অবিভক্ত বাংলায় মুসলিম লীগ সরকারের কথা। সেই সময় সোহরাওয়ার্দীর আমলে কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয়েছিল, নোয়াখালীর গণহত্যার মতো ঘটনাও ঘটেছিল। লেখকের বক্তব্যটা হচ্ছে, এই বিপদ কিন্তু হঠাৎ করে তৈরি হয়নি, এর শেকড়টা ছিল অনেক গভীরে, এমনকি দেশভাগের আগে থেকেই। নোয়াখালীতে মহাত্মা গান্ধীর এই অভিজ্ঞতাটা লেখকের যুক্তিতে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা জুড়ে আছে। ভাবুন একবার, গান্ধীজি নিজে বলছেন, কিন্তু তারপরেও সেই জনতার নীরব। লেখকের মতে ওই নীরবতাই ছিল তৎকালীন সাম্প্রদায়িক বাস্তবতার একটা কঠিন ছবি। তো ইতিহাস থেকে চলুন এবার বর্তমানে ফেরা যাক। লেখকের মতে অতীতের সেই ছায়া আজকের ভারতেও নাকি দেখা যায়। আর তিনি বিশেষভাবে দুটো জায়গার দিকে আমাদের নজর কাড়ছেন, এক কাশ্মীর আর দুই মুর্শিদাবাদ। লেখকের এই প্রশ্নটা কিন্তু খুব সহজ, কিন্তু এর ধাক্কাটা বেশ বড়। এই একটাই প্রশ্ন সেই প্রচলিত ধারণাকে নাড়িয়ে দেয় যে হিন্দু প্রধান দেশে অন্য কোনো মৌলবাদ মাথাচাড়া দিতে পারে না। লেখকের মতে কাশ্মীরি পণ্ডিতদের ঘটনাটাই এর সবচেয়ে বড় প্রমাণ। কাশ্মীরের পর লেখক মুর্শিদাবাদকে একটা সাম্প্রতিক উদাহরণ হিসেবে সামনে এনেছেন। তার মতে সেখানে নাকি বাংলাদেশ ভিত্তিক কিছু উগ্রবাদী গোষ্ঠীর নেটওয়ার্ক তৈরি হয়েছে, এমনকি অপরাধীদের জন্য সেটা একটা নিরাপদ আশ্রয় হয়ে উঠছে। এই বিষয়গুলো ভারতের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি তৈরি করছে বলে তিনি মনে করেন। এবার আমরা লেখকের যুক্তির একেবারে কেন্দ্রবিন্দুতে ঢুকছি। তার মতে একটা রাজনৈতিক দল আর একটা দেশের মূল রাষ্ট্রীয় কাঠামোকে গুলিয়ে ফেলাই হলো সবচেয়ে বড় ভুল। আর এই পার্থক্যটা বুঝতে পারাটাই লেখকের মতে সবথেকে জরুরি। এই যুক্তিটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের আগে রাষ্ট্রীয় কাঠামো বা স্টেট স্ট্রাকচার শব্দটা একটু বুঝে নিতে হবে। সহজ করে বললে এটা হলো একটা দেশের মূল ভিত্তি বা সংবিধান, যা সময়ের সাথে সাথে সহজে বদলায় না এবং যা যে কোনো রাজনৈতিক দলের ঊর্ধ্বে। এখানেই দেখুন, লেখকের মূল পার্থক্যটা খুব পরিষ্কারভাবে ফুটে উঠেছে। একদিকে ভারতের মতো গণতান্ত্রিক রাষ্ট্র, যার ভিত্তি হল ধর্মনিরপেক্ষ সংবিধান, আর অন্যদিকে পাকিস্তান বা বাংলাদেশের মতো রাষ্ট্র, যেখানে সংবিধানের ভিত্তিটাই ধর্মীয়। লেখকের মতে এই দুটো কাঠামোর মধ্যে আকাশ-পাতাল তফাত। লেখকের যুক্তিটা হল, বিজেপি হল একটা রাজনৈতিক দল, দেশের সংবিধান নয়। গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের হারানো সম্ভব। তিনি পাল্টা প্রশ্ন করছেন, বিজেপি এতদিন ক্ষমতায় থেকেও কি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধান বদলে ফেলতে পেরেছে? পারেনি, কারণ একটা দেশের রাষ্ট্রীয় কাঠামো কোনো একটা দলের ইচ্ছার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তো এতগুলো যুক্তি দেখানোর পর লেখক শেষ পর্যন্ত কি বলতে চাইছেন? তার মতে আসল সংকটটা ঠিক কোথায়?
লেখক এখানে কিছু বুদ্ধিজীবীর দিকে আঙুল তুলেছেন। তার মতে একদিকে তারা এমন দেশের প্রশংসা করেন যার রাষ্ট্রীয় কাঠামোই ধর্মভিত্তিক, আবার অন্যদিকে ভারতের নিরাপত্তার জন্য নেওয়া পদক্ষেপকে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দেন। লেখকের চোখে এটা এক ধরনের দ্বিচারিতা। আর এখানেই আমরা লেখকের যুক্তির একেবারে সারমর্মে পৌঁছে যাই। তার মতে আসল সংকট হল এই প্যারাডক্স বা আপাত স্ববিরোধিতা, যেখানে ধর্মনিরপেক্ষতার নামে একটা বিপদকে যেন দেখেও না দেখা হচ্ছে, আর সমস্ত মনোযোগ শুধু অন্য আরেকটা দিকে দেয়া হচ্ছে। লেখকের এই শেষ প্রশ্নটা আমাদের ভাবনার জন্য রেখে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। প্রশ্নটা কিন্তু থেকেই যায়, একটা দেশের জন্য আসলে বড় হুমকি কোনটি? গণতান্ত্রিক কাঠামোর মধ্যে কাজ করা একটা রাজনৈতিক দল, নাকি এমন একটা বিচারধারা যাকে হয়তো উপেক্ষা করা হচ্ছে?